নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সোনালী এডুকেশনে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে বাংলা ব্যাকরণের প্রথম ক্লাস শুরু করতে চলেছি। ব্যাকরণ থেকে আজকে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করার সময় প্রথমেই আমরা ধ্বনি কাকে বলে সেটা জানব। তাহলে চলো শুরু করা যাক। ধ্বনি। ধ্বনি কথাটির সাধারণ অর্থ শব্দ বা আওয়াজ, কিন্তু বাকযন্ত্রের সাহায্যে অর্থাৎ কণ্ঠ, তালু, ওষ্ঠ, মূর্ধা, দন্ত সাহায্যে উচ্চারিত আওয়াজই হলো ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। আর বর্ণের যে বর্ণ আছে এর উচ্চারিত রূপটি কি? ধ্বনি। তাহলে ধ্বনি কাকে বলে জানলাম। ধ্বনি হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। ধ্বনি কয় প্রকার? আমরা জানি ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। প্রথমে স্বরধ্বনি। স্বরধ্বনি প্রতীক বা চিহ্নকে কি বলে? স্বরবর্ণ। আর ব্যঞ্জনধ্বনির প্রতীক বা চিহ্নকে কি বলে? ব্যঞ্জনবর্ণ। প্রথমে আমরা স্বরধ্বনি সম্পর্কে দেখি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোনো জায়গায় বাধা না পেয়ে সহজেই উচ্চারিত হতে পারে তাকেই কি বলে? স্বরধ্বনি বলে। বাংলা ব্যাকরণে কটি স্বরধ্বনি আছে? বাংলা ব্যাকরণে 11টি স্বরধ্বনি আছে। কি কি? স্বরীয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই 11টি স্বরবর্ণের মধ্যে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হর্ষস্বর, একটা দীর্ঘস্বর। হর্ষস্বর কয়টি? হর্ষস্বর 4টি। আর দীর্ঘস্বর কয়টি? 7টি। তাহলে হর্ষস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে কি বলে? হর্ষস্বর বলে। তাহলে হর্ষস্বর কয়টি? 4টি। স্বরীয়, রস্যই, রস্যু, রি। দীর্ঘস্বর কাকে বলে? যে স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাকে কি বলে? দীর্ঘস্বর বলে। স্বরেয়া, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। এরপরে কি? প্লুতস্বর। প্লুতস্বর কাকে বলে? সহজ ভাষায় একটা বলা যাক। দূর থেকে যখন আমরা কাউকে ডাকি বা কান্না বা গানের সময় যখন একটা শব্দ বেশি সময় ধরে করতে থাকি তখন তাকে কি বলে? প্লুতস্বর। যেমন রামকে ডাকার সময় রাম এদিকে এসো, এখানে রাম হলো প্লুতস্বর। এই রামটা কি অনেকক্ষণ ধরে ডাকা হয়েছে, তাই রামটাই কি? প্লুতস্বর। এরপর বাংলার স্বরধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী কি বলে সেটা জানব। প্রথমে বর্ণ ভাগ করে নিলাম, উচ্চারণ স্থান আর নাম। স্বরেয়, স্বরেয়া। স্বরেয়, স্বরেয়া কি? উচ্চারণ স্থান কি? কণ্ঠ। আর নাম কি বলে? কণ্ঠবর্ণ। রস্যই, দীর্ঘই, এটাকে কি? তালু। উচ্চারণ স্থান আর নাম কি? তালব্য বর্ণ। রস্যু, দীর্ঘ, এটা কি? ওষ্ঠ। নাম কি? ওষ্ঠবর্ণ। রি। রিকে কি বলে? উচ্চারণ স্থান রি কি? মূর্ধা। মূর্ধা মানে তালুর মধ্যভাগ। এ ওই। এ ওইয়ের উচ্চারণ স্থান কি? কণ্ঠ ও তালু, এবং এর নামটাকে কি বলে? কণ্ঠ তালব্য বর্ণ। ও ঔ, এটা কি? কণ্ঠ ও ওষ্ঠ উচ্চারণ স্থান, এবং এটাকে কি বলে? কণ্ঠ ওষ্ঠ বর্ণ। আমাদের এই 4টাকে ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসে
যে স্বরীয় স্বরেয়া উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি? তখন বলতে হবে কণ্ঠবর্ণ। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 60টি। কি কি? স্বরীয় স্বরেয়া, রস্বই রস্যু, এ, এ, ও। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপর কি? বাংলা স্বরধ্বনির উচ্চারণ রীতি অনুযায়ী কি কি স্বরধ্বনি আছে আমাদের দেখে নিতে হবে। প্রথমেই আসছে সম্মুখ স্বর। সম্মুখ স্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের যে সামনের অংশ তালুর সামনে চলে আসে, তখন তাকে কি? সম্মুখ স্বর বলে। সম্মুখ স্বর কি তাহলে? যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ তালুর কি সামনে চলে আসে, তাকে কি বলে? সম্মুখ স্বর বলে। সম্মুখ স্বর কয়টি? সম্মুখ স্বর 4টি। কি কি? স্বরেয়া, রস্বই, এ, এ। এরপর পশ্চাৎস্বর। পশ্চাৎস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের পিছনের অংশ উঁচু হয়ে তালুর পিছনের দিকে যায়, তখন তাকে কি? পশ্চাৎস্বর বলে। পশ্চাৎস্বর কি কি? স্বরীয়, রস্যু, ও। স্বরীয়, রস্যু, ও। একে আবার কুঞ্চিত স্বরও বলে, কারণ এই ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটো কি কিছুটা কুঁচকে যায়, তাই একে কি কুঞ্চিত স্বরধ্বনিও বলে। এরপর উচ্চস্বর। উচ্চস্বর কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় জিভ সব থেকে উঁচুতে থাকে, তখন তাকে কি বলে? উচ্চস্বর বলে। উচ্চস্বর কি কি? রস্বই, রস্যু। এই রস্বই রস্যুর মধ্যে রস্বইকে সম্মুখ উচ্চস্বর বলে, আর রস্যুকে কি বলে? পশ্চাৎ উচ্চস্বর বলে। এরপর মধ্যচ্চস্বর। মধ্যচ্চস্বর কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় জিভ উঁচুতে থাকলেও কিছুটা কি নিচের দিকে ঝুঁকে থাকে, তাকে কি বলে? মধ্যচ্চ স্বর বলে। মধ্যচ্চ স্বর কি কি? এ আর ও। এ আর ওর মধ্যে এ হলো মধ্যচ্চ সম্মুখ স্বর, আর ও হলো মধ্যচ্চ পশ্চাৎ স্বর। এরপর নিম্ন মধ্যস্বর। নিম্ন মধ্যস্বর কাকে বলে? যে ধ্বনি উচ্চারণে জিভ উঁচুতে থাকলেও অনেকটাই নিচের দিকে কি ঝুঁকে থাকে, তখন তাকে কি? নিম্ন মধ্যস্বর বলে। নিম্ন মধ্যস্বর কি? স্বরীয় আর এ। স্বরীয় আর এর মধ্যে এ হলো সম্মুখ নিম্ন মধ্যস্বর, আর স্বরীয় হলো পশ্চাৎ নিম্ন মধ্যস্বর। এরপর নিম্নস্বর। নিম্নস্বর কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় জিভ যথাসম্ভব নিচেই অবস্থান করে, তাকে কি বলে? নিম্নস্বর বলে। এখানে অনেকেই নিম্নস্বর আর নিম্ন মধ্যস্বরের মধ্যে মিলিয়ে ফেলে। নিম্ন মধ্য আর নিম্ন স্বরের মধ্যে একটাই পার্থক্য, নিম্ন মধ্যতে স্বরীয় থাকে আর নিম্ন স্বরে স্বরেয়া থাকে। এটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর প্রসৃত স্বর। প্রসৃত স্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি অনেকটাই কি প্রসারিত থাকে, তখন
সেই স্বরধ্বনিকে কি বলে? প্রসৃত স্বরধ্বনি বলে। প্রসৃত স্বরধ্বনি কি? এটা স্বরেয়া হবে না, এটা হবে স্বরীয়। স্বরীয় রস্যই এ এ। এরপর বতুল স্বর। বতুল স্বর কাকে বলে? স্বরীয় রস্যু ও এই তিনটি পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কি অনেকটাই গোল বা বতুল আকার ধারণ করে, তাই স্বরীয় রস্যু ওকে কি বলে? বতুল স্বর বলে। এরপর বিবৃত স্বর। বিবৃত স্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বর একেবারে হা বা বিবৃত অবস্থায় থাকে, তখন তাকে বিবৃত স্বর বলে। বিবৃত স্বর কি? স্বরে আ আর এ। এরপর অর্ধ বিবৃত। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বর প্রায় হায়ের মতো থাকে, আগেরটা হা থাকে আর এটা প্রায় হায়ের মতো থাকে, তখন তাকে অর্ধ বিবৃত বলে। অর্ধ বিবৃত কি? স্বরীয় আর এ। এরপর সংবৃত্ত স্বর। সংবৃত্ত স্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বর সবচেয়ে বেশি সংকুচিত হয়, তখন তাকে সংবৃত্ত বলে। সংবৃত্ত কাকে বলে? কোন স্বরধ্বনিকে বলে? রস্যই আর রস্যুকে। অর্ধ সংবৃত্ত। অর্ধ সংবৃত্ত কাকে বলে? এ আর ওকে অর্ধ সংবৃত্ত বলে। কেননা এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বর প্রায় সংকুচিত হয়ে থাকে। এরপর যৌগিক স্বর। যৌগিক স্বর কাকে বলে? ওই আর ঔকে যৌগিক স্বর বলে। এরপর সানুনাসিক স্বর। সানুনাসিক স্বর কাকে বলে? যে স্বরধ্বনি নাসিকার সাহায্যে উচ্চারিত হয় তাকে কি সানুনাসিক স্বর বলে। সানুনাসিক স্বরে প্রত্যেকটা বর্ণের সাথে কি চন্দ্রবিন্দু যোগ হবে, যেমন স্বরেয়ার সাথে চন্দ্রবিন্দু। স্বরের সাথে চন্দ্রবিন্দু দিয়ে কি হয়? আকা। রস্যের সাথে চন্দ্রবিন্দু দিয়ে কি হয়? ইঁদুর। এমন। এরপর নির্নাসিক স্বর। নির্নুনাসিক স্বর। নাসিকার সাহায্য ছাড়াই যে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? নির্নুনাসিক স্বরধ্বনি বলে। যেমন স্বরীয়, স্বরে আ, রস্যই, মানে যতগুলো বর্ণ আছে সবগুলোই হবে। আমাদের এই তালিকাটা কি মনে রাখতে হবে। এই তালিকা থেকে অনেক প্রশ্নই অনেক পরীক্ষাতে এসেছে। এরপর কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে ধ্বনির উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের ভেতরের কণ্ঠ, তালু, দাঁত ইত্যাদি নানা জায়গায় বাধা পেয়ে উচ্চারিত হয়, তখন তাকে ব্যঞ্জনধ্বনি বলে। আর ব্যঞ্জনধ্বনির প্রতীক বা চিহ্নকে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বর্ণের সংখ্যা ৩৯টি আর স্বরবর্ণ ১১টি। মোট কটি? মোট হলো ৫০টি বর্ণ। এখন বিভিন্ন বর্ণ দেখব, তার বর্গ দেখব, উচ্চারণ স্থান এবং শ্রেণীর নাম। প্রথমেই বর্ণ কি? ক, খ, গ, ঘ, উম। এর বর্গের নাম কি? ক বর্গ। উচ্চারণ স্থান কি? কণ্ঠ। শ্রেণীর নাম কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এরপর চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। বর্গ কি? চ বর্গ। উচ্চারণ স্থান তালু আর শ্রেণীর নাম তালব্য ব্যঞ্জন ধ্বনি। এরপর বর্ণ কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ড এর সাথে ডয়বিন্দ্র, ঢ এর সাথে ঢসিন্দ্র। এর বর্গ কি? ট বর্গ। আর উচ্চারণ স্থান মূর্ধা,
শ্রেণীর নাম কি? মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি। এরপর বর্ণ কি? ত, থ, দ, ধ। আর বর্গ কি? ত বর্গ। উচ্চারণ স্থান দন্ত, শ্রেণীর নাম দন্ত ব্যঞ্জনধ্বনি। এরপর বর্ণ কি? প, ফ, ব, ভ, ম। বর্গ কি? কি বর্গ? প বর্গ। উচ্চারণ স্থান ওষ্ঠ, শ্রেণীর নাম কি? ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি। এরপর বর্ণ কি? দন্তাস, দন্তান্ন, বয়সীন্দ্র আর ল। উচ্চারণ স্থান দন্তমূল আর শ্রেণী দন্তমূলীয়। হ কি? কণ্ঠনালীয়। এরপর আমরা কি দেখব? ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ দেখব। প্রথমেই কি আছে? স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি কাকে বলে? যেসব ব্যঞ্জনবর্ণ উচ্চারণের সময় মুখের ভেতরে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত প্রভৃতি কোনো না কোনো স্থানে ছুঁয়ে যায় এবং এইভাবে ব্যঞ্জনধ্বনি সৃষ্টির জন্য প্রয়োজনীয় শ্বাসবায়ু কি বেরিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে, তখন তাকে কি স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি কি বলে। বাংলা ব্যাকরণে ব্যঞ্জনধ্বনিতে স্পর্শধ্বনি কয়টা? ক থেকে ম পর্যন্ত মোট 25টি। তাহলে স্পর্শধ্বনির সংখ্যা কয়টি? 25টি। কোথার থেকে? ক থেকে ম পর্যন্ত। এরপর নাসিক্যধ্বনি। নাসিক্যধ্বনি কাকে বলে? যে ধ্বনি, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখের বদলে নাকের মধ্য দিয়ে কি বাতাস বার হয়, তখন তাকে নাসিক্য ব্যঞ্জনধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের দিয়ে না বেরিয়ে কোন দিয়ে বার হয়? নাক দিয়ে বার হয়, তখন তাকে নাসিক্য ধ্বনি বলে। নাসিক্য ধ্বনি কি কি? উম, ইয়, দন্তান্ন, মূর্ধন্য, ম। এরপর অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি কাকে বলে? অন্ত্যস্ত, অন্ত্যেষ্টীয় জ, বয়সীন্দ্র ল, অন্তস্থ ব। এই বর্ণগুলিকে কি বলে? অন্তস্থ ধ্বনি বলে। কারণ এই বর্ণগুলি উচ্চারণে ধ্বনিকে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি স্পর্শভাবে কোনোটাই বলা যায় না। এটা স্বরধ্বনি না ব্যঞ্জনধ্বনি কোনোটাই বলা যায় না, তাই এদের অন্তস্থ ধ্বনি বলে। পর ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কি সম্পূর্ণরূপে বাধা না পেয়ে আংশিক বাধা পায়, ফলে কি ধ্বনির রেশ কিছুটা টেনে রাখা যায়। এদের ঊষ্ম ব্যঞ্জনধ্বনি বলে। যেমন তালবস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, হ। এই শ্রেণীর ব্যঞ্জনধ্বনিকে ঊষ্ম ব্যঞ্জনধ্বনি বলে। এদের মধ্যে তালবস্যকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলে, মূর্ধন্যস্যকে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি বলে, দন্তাস্যকে দন্ত ব্যঞ্জনধ্বনি বলে, হকে কি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি বলে। এরপর অধঃস্বর। অধঃস্বর কাকে বলে? অন্ত্যেষ্টীয় ব ও অন্ত্যেষ্টীয় জ কে অধঃস্বর বলে। অন্ত্যেষ্টীয় জ এবং অন্ত্যেষ্টীয় অ কে অধঃস্বর বলে। এবার অর্ধ ব্যঞ্জন। অর্ধ ব্যঞ্জন কাকে বলে? দন্তান্ন, ম, র, ল। এই যে 4টি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির মতোই নিজে অথবা কোনো ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে অক্ষর গঠন করতে পারে। আবার এরা কি কখনো কখনো এককভাবে ব্যঞ্জনধ্বনির মতো বা কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে স্বরধ্বনির মতো ব্যবহৃত হতে পারে, তাই এদের কি অর্ধ ব্যঞ্জনধ্বনি বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইংরেজিতে বাটন,
তারপরে ইজম, তারপর ব্যাটল প্রভৃতি শব্দের দ্বিতীয় অক্ষর হলো নমরল, যা অর্ধব্যঞ্জন রূপে ব্যবহৃত। অযোগবাহ অন্য বর্ণের সঙ্গে যুক্ত না হওয়ায় উন্মেষর বিসর্গ চন্দ্রবিন্দু, এই বর্ণগুলিকে কি বলে? অযোগবাহ বর্ণ বলা হয়। অন্ত্যেষ্টিয় জকে তালব্য ব্যঞ্জন ধ্বনি বলে। বয়সীন্দ্র আর লকে কি বলে? দন্তমূলীয় ব্যঞ্জন। এরপর কি আছে? অল্প প্রাণ। অল্প প্রাণ কাকে বলা হয়? যেসব ধ্বনির উচ্চারণে প্রাণ বা নিঃশ্বাস বায়ু জোরে ছাড়া হয় না, তাদের কি? অল্প প্রাণ বলে। অর্থাৎ সেটা উচ্চারণের সময় নিঃশ্বাস কি জোরে জোরে ফেলা হয় না, তাদের অল্প প্রাণ বলে। বর্ণের প্রত্যেকটা বর্গ, যেমন ক বর্গ, চ বর্গ, প্রত্যেকটা বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিকে অল্প প্রাণ বলা হয়। যেমন ক বর্গের প্রথম আর তৃতীয় কি? ক আর গ। চ বর্গের কি? চ আর বর্গের জ। ট বর্গের ট আর ড। ত বর্গের কি? ত আর দ। প বর্গের প আর ব। তাহলে এখানে কি? প্রথম আর কি? তৃতীয়টাকে অল্প প্রাণ বলা হয়। এছাড়াও অল্প প্রাণ কাকে বলা হয়? অন্ত্যেষ্টিয় জ, এছাড়াও বলা হয় অন্ত্যেষ্টিয় জ, বয়সীন্দ্র, ল আর বকে অল্প প্রাণ বলা হয়। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণে প্রাণ বা নিঃশ্বাস বায়ু বেগ বেশি হয় তাকে কি? মহাপ্রাণ বলি। যে ধ্বনি উচ্চারণের সময় কি নিঃশ্বাস বায়ুর বেগ বেশি হয় বলেছে, তখন তাকে মহাপ্রাণ বলে। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিকে কি বলে? মহাপ্রাণ ধ্বনি বলে। ক বর্গ, যেমন ক বর্গ দেখি ক, খ, গ, ঘ, উম। এই ক বর্গের কোন কোন বর্ণ? দ্বিতীয় আর চতুর্থ বর্ণ। এখানে মহাপ্রাণ কোনটা হবে? খ আর ঘ। এরকম প্রত্যেকটা বর্গ যে আছে, প্রত্যেকটা বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিকে, দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিকে কি? মহাপ্রাণ ধ্বনি বলে। এরপর ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। এরকম প্রত্যেকটা বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণই কি? বর্ণের উচ্চারণই হলো ঘোষ ধ্বনি। কি কি? তৃতীয় আর চতুর্থ। তাহলে ক বর্গের তৃতীয় আর চতুর্থ কি? গ আর ঘ। এমন প্রত্যেকটা বর্গের তৃতীয় আর চতুর্থ ধ্বনিকে কি বলে? ঘোষ ধ্বনি। এরপর অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। ঘোষ ধ্বনিতে অনুরিত হয় আর অঘোষ ধ্বনিতে স্বরতন্ত্রী অনুরিত হয় না। অঘোষ ধ্বনি কি? প্রত্যেকটা বর্গের প্রথম আর দ্বিতীয়কে কি বলে? অঘোষ ধ্বনি। তাহলে ক বর্গের অঘোষ ধ্বনি কোনটা? ক আর খ। সেরকম চ বর্গের চ আর ছ, ট বর্গের ট আর ঠ। আমরা জানি অঘোষ ধ্বনি বলতে প্রথম আর দ্বিতীয় বর্ণকেই বোঝানো হয়েছে। এরপর তাড়িত বা তারণজাত।
ট ঠ ড ঢ উচ্চারণের সময় জিভের ডগা উল্টে গিয়ে অপর পাটির দাঁতের গোড়া স্পর্শ করে। কিন্তু তফাৎটা এই যে ড উচ্চারণের জিভ এই অবস্থায় কিছুক্ষণ থাকে, অন্যদিকে ঢয়সিন্দ্র উচ্চারণের সময় জিভের ডগা উল্টে গিয়ে অপর পাটির দাঁতের সঙ্গে স্পর্শ করে দ্রুতই নেমে পড়ে। এই স্পর্শ করতে না করতে নেমে আসার জন্যই তাড়ন তৈরি হয়। তাই এই ধ্বনির নাম দেওয়া হয়েছে তাড়নজাত ধ্বনি বা তাড়িত ধ্বনি। তাই ডয়বিন্দ্র আর ঢয়সিন্দ্রকে কি তাড়িত, মানে নিচে নেমে আসার জন্য তাড়াহুড়া করে, তাই এদের তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি বলে। এরপর রণিত বা কম্পনজাত ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূলকে স্পর্শ করে এক ধরনের কম্পনের সৃষ্টি করে তাকে রণিত ধ্বনি বলে। মানে জিভের ডগাকে স্পর্শ করার সাথে সাথে একটা কম্পনের সৃষ্টি করে, তাকে রণিত ধ্বনি বলে বা কম্পনজাত ধ্বনি বলে। বয়সিন্দ্রকে কি রণিত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি বলে। এরপর পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কাকে বলে? এই ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ ওপর দিকে ভাঁজ হয়ে দন্তমূলকে স্পর্শ করে, তখন শ্বাসবায়ু জিভের সামনের দিকে দুপাশ দিয়ে কি বাইরে বেরিয়ে আসে, আর এই দুপাশ দিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য একে পার্শ্বিক ধ্বনি বলে। বাংলায় একমাত্র পার্শ্বিক ধ্বনি কি? ল। পার্শ্বিক ধ্বনি কি? ল। জিভের ডগা ও দন্তমূলের অতি ক্ষীণ সংযোগে ল বয়সিন্দ্র আর ল উচ্চারণ হয় বলে ল এবং রকে তরল ধ্বনি বলে। এর মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।